আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। 15 আগস্টকে জাতীয় শোক দিবস ও ছুটি ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়ে রোববার এই স্থগিতাদেশ দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দিনটি 15 আগস্ট জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। তবে 2002 সালে বিএনপি নেতৃত্বে 4 দলীয় জোট সরকারের মন্ত্রিসভার বৈঠকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটির সিদ্ধান্ত বাতিল করা হয়। এর বিরুদ্ধে আওয়ামী লীগ সমর্থিত 3 জন আইনজীবী রিট করলে হাইকোর্ট বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেয়। সে রায়ের ফলে এখনো 15 আগস্ট জাতীয় শোক দিবস পালন এবং সরকারি ছুটির সিদ্ধান্ত বহাল হয়। সম্প্রতি হাইকোর্টের ওই রায়ে স্থগিত চেয়ে আপিলের আবেদন করে রাষ্ট্রপক্ষ। এছাড়াও জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। এর আগে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে 2017 সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বশির আহমেদের করা রিটের শুনানি শেষে এই রায় দেয় হাইকোর্ট। পরে 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেয় বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। গুম করে নির্যাতনের ঘটনায় সাবেক 2 পুলিশ কর্মকর্তা ফারুকী ও আলেপকে ট্রাইব্যুনালে 20 ফেব্রুয়ারি হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। সেদিন দেওয়া হবে তদন্ত প্রতিবেদন। সকাল 11টার দিকে গুমের অভিযোগে র্যাব 2 এর সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপুদ্দিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 28 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের হাজির করার নির্দেশ দিয়েছিলেন। সাবেক এই 2 র্যাব কর্মকর্তার বিরুদ্ধে অসংখ্য গুম ও গুমের সময় সরাসরি নির্যাতনের অভিযোগ পাওয়ার তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শনির আখড়ায় জোবায়ের ওমর খানের মৃত্যুর মামলায় এই 2 কর্মকর্তা গত 13 নভেম্বর গ্রেফতার হন। এছাড়াও জুলাই আগস্টের গণহত্যা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম ও আমির হোসেন আমুকে গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে প্রসিকিউশনে আবেদন করা হয়েছে। গুমের অভিযোগ আনা হয়েছে এবং যাকে গুম করা হয়েছে সে গুমে ছিল 4 মাস এবং গুমের পরবর্তী কারাগারে আবদ্ধ ছিল 7 বছর। সেখান থেকে বের হয়ে এসে এই গুম ভিকটিমরা নিজেই আমাদের কাছে অভিযোগ করেছে। অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব উনি সাবেক মন্ত্রী এবং এই যে রেজিউমে এই ঘটনাটা ঘটেছে তখনকার রানিং এমপি ছিলেন। তিনি এমপি থাকা অবস্থায় তার কনসার্ন এলাকায় তিনি যে এলাকার এমপি সেখানে তার নির্দেশে এবং পরামর্শে ছাত্র জনতার উপরে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশেষ করে ছাত্রলীগ আওয়ামী লীগদের ক্যাডার বাহিনী নির্বিচারে গুলিবর্ষণ করেছে, নিপীড়ন করেছে, আহত করেছে। জনমানুষকে সম্পৃক্ত করে অর্থনীতির শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে। 2-1টি পরিসংখ্যান পুনর্বিবেচনার পর আগামী মাসে পূর্ণাঙ্গ প্রতিবেদন ছাপা হবে বলে জানিয়েছে শ্বেতপত্র কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। দেশে বিদ্যমান অর্থনৈতিক অবস্থায় শ্বেতপত্রের চূড়ান্ত খসড়া নিয়ে সংবাদ সম্মেলনে কমিটি জানায়। তিনি বলেন, গেল 15 বছরে ব্যাংক খাতে যে মন্দ ঋণ তৈরি হয়েছে তা দিয়ে 14টি মেট্রো রেল বা 24টি পদ্মা সেতু করা যেত। এ সময় কমিটির সদস্য সেলিম রায়হান অভিযোগ করেন, সংস্কারের বিপক্ষে মতাদর্শী ব্যক্তিরা এখনো নানাভাবে সক্রিয় রয়েছে। পেশাদারিত্বের দিক থেকে যেমন উঁচু মানের আমরা করার চেষ্টা করেছি, আর একই সাথে আমরা বলতে চেয়েছি যে এইটা কোনো গজদন্ত মিনারে বসে কেউ প্রস্তুত লেখে নেই, এটা জনমানুষের সাথে যুক্ত থেকেই আমরা এই লেখাটা প্রস্তুত করেছি আর সেইটারই আপনাদের সামনে এনেছি। নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা আজ। প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সভাপতিত্বে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি প্রণয়ন ও জাতীয় সংসদের সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রাপ্ত আপত্তিসমূহের বিষয়ে কমিশনকে অবহিত করে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বিধান অনুযায়ী কমিশনের বিভিন্ন কার্যক্রম নিষ্পন্নের জন্য 4 জন নির্বাচন কমিশনারের নেতৃত্বে পৃথক 4টি কমিটি গঠন করা হবে।
দর্শক, বৈঠক শেষে নির্বাচন কমিশনে ব্রিফ করছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। সংক্ষিপ্ত আকারে এই ছিল আমাদের আজকের আলোচনা। আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসিত থাকে আমি বললাম যে 6 মাস এটা হতে, এটা আমাদের এখন সেক্রেটারিয়েট থেকে তারা ওয়ার্কআউট করবে। যে আপনারা জানেন যে আমাদের হাতে এই যে 17 লক্ষর যে ডাটা আছে, এই ডাটাটাকেও আমাদেরকে প্রসেস করে শেষ করতে হবে। সো আমরা চাচ্ছি যে যত দ্রুত সম্ভব এটা কাজটা শুরু করা। স্যার, যেটা হচ্ছে যে আপনার হালনাগাদ যেটা হবে বাড়ি বাড়ি গিয়ে, সেই তথ্য হবে 26 সালের জানুয়ারির 2 তারিখ আপনার খসড়া প্রকাশ করবেন, এবং মার্চের 2 তারিখ হচ্ছে আপনার চূড়ান্ত ভোট মানে তালিকা প্রকাশ করার কথা। আমি আবারও রিপিট করি, আমাদের 2025 সালের 1 জানুয়ারি পর্যন্ত যে হালনাগাদ, সেই কার্যক্রম 2 মার্চ 2025-এ শেষ হয়ে যাবে। তো আমাদের হাতে কিন্তু একটা হালনাগাদ ভোটার তালিকা থাকবে। আমরা আবার বাড়ি বাড়ি যাওয়ার প্রয়োজনীয়তাটা এই জন্য বোধ করছি যে আমরা ধারণা করছি 25 থেকে 27 লাখ বা কম বেশি ভোটার যারা আমাদের অফিসে এসে নিবন্ধিত হন নাই, এদেরকে আমরা চাই নিবন্ধিত হোক, এই জন্য বাড়ি বাড়ি যাওয়া। আর যেহেতু আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, সেহেতু 2025 সালের তথ্যটাও আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। হ্যাঁ, আগামী বছরের তথ্যটাও আমরা নিয়ে নিব এই সাথে, যাতে করে আমরা একটা লজিস্টিক তো ডিপ্লয় করছি, এই লজিস্টিকটা যেন ম্যাক্সিমাম আমরা রিট্রিভ করতে পারি। না, আমরা বললাম তো 1 জানুয়ারি 2026 পর্যন্ত নিব। আর এটা তো চলমান প্রক্রিয়া। আর একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি, এটা একটা নীতিগত সিদ্ধান্ত, যে যখনই আমাদের কোনো একটা নির্বাচন সামনে আসবে, আমাদের চেষ্টা থাকবে সবসময় যে তফসিল ঘোষণার আগ পর্যন্ত একটা আপনার সম্মুখ সময় পর্যন্ত যেন যদি বিশেষ কোনো অর্ডিন্যান্স জারি করে হোক, সবাইকে যেন আমরা যারা ভোট দেওয়ার যোগ্য তাদের সবাইকে যেন তালিকাভুক্ত করতে পারি। সম্ভাব্য সময়টা কখন হতে পারে? বাড়ি বাড়ি গিয়ে যদি একটু বলতেন সম্ভাব্য সময়। এটা আপনাদেরকে সেক্রেটারিয়েট থেকে পরে আরো ব্রিফ করবে। আমরা যেটা ধারণা করছি যে 2 মার্চের পরেই আমরা শুরু করতে পারবো। 2 মার্চ পর্যন্ত আমাদের এই কার্যক্রমটা সম্পন্ন করতে হবে। আমাদের হাতে 17 লক্ষ ডাটা আছে। এই ডাটাটা আগামী বছরের জন্য সঠিক। এই নিয়ে আজকে আমাদের কোনো আলোচনা হয়নি। আজকে এটা নিয়ে আমরা কোনো আলোচনা করিনি। আজকে আমাদের এজেন্ডা যে 3টা ছিল, আমি আপনাদেরকে বলেছি এই 3টাই ছিল। এটা পরবর্তীতে যখন আমরা আলোচনায় আসবে তখন জানাবো। আচ্ছা, আপনারা জানতে চান এটা? ওকে, ওকে। এখানে আপনার জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা, নির্বাচন ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্তি প্রয়োগ কমিটি, এটার সাথে সম্পৃক্ত থাকবো আমি এটার কমিটি প্রধান। আইন ও বিধিমালা সংস্কার কমিটি, এটার সাথে থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। সীমানা পুনর্নির্ধারণ, জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন, ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি কমিটি, এটার সাথে থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এবং নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক সংস্কার ও পুনর্বিন্যাস এবং দক্ষতা উন্নয়ন সংক্রান্ত কমিটির প্রধান থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ। আর কোনো প্রশ্ন? মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ নির্বাচন কমিশন ভবন থেকে সংবাদ ব্রিফিং করছিলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দেখছিলেন তার অংশবিশেষ। দ্রুতই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে জাতীয় নির্বাচনে অংশ নেবে বিএনপি, এমনটা জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ। আর স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বাকি মামলা দ্রুত নিষ্পত্তি করে নতুন বছরে তারেক রহমানকে দেশে ফেরাতে চায় বিএনপি। রাজধানী বনানীতে এসব কথা বলেন তারা। এবং উগ্রবাদী কোনো সংগঠন এটি করতে পারে, এবং এর মধ্যে আমাদের কোনো একটি প্রতিবেশী দেশও জড়িত থাকতে পারে। কারণ একটি জিনিস সহজেই বোঝা যায় যে নিজের সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য সরকারি দল কখনো বা কোনো সরকারের উচ্চপদস্থ ব্যক্তিরা কখনো এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হতে পারেন না।
প্রথম এজাহারে তো তারেক রহমানের নামই ছিল না, পরবর্তীকালে একটি সাপ্লিমেন্টারি চার্জশিটের মাধ্যমে তাকে অন্যায়ভাবে যুক্ত করা হয়েছে। এসব কারণেই বিচার বিভাগ দেখেছে যে এটা একটি সাজানো মামলা, প্রকৃত অপরাধীদেরকে আড়াল করা হয়েছে এবং নির্দোষ ব্যক্তিদেরকে এখানে জড়িত করা হয়েছে, সেজন্য সবাইকে খালাস দেওয়া হয়েছে। রাজধানীর রামপুরা হাতিঝিল শাহবাগ থানার নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে দীপুমণি, হাসানুল হক ইনু, রাশিদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলককে। সোমবার সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। মামলা তদন্তকারী কর্মকর্তারা তাদের পুনরায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। দুপক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালত এই আদেশ দেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানায়, জুলাই আগস্টের গণহত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের মদত রয়েছে। এর আগেও বিভিন্ন মামলায় দীপুমণি, হাসানুল হক ইনু, রাশিদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলক রিমান্ডে ছিলেন। যেহেতু এরা এজাহারনামী আসামি, এদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা এবং তাদের মদতে এই ঘটনাগুলো ঘটেছে এবং তারা এইসব ষড়যন্ত্রের সঙ্গে তারা জড়িত, অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। অতএব তাদেরকে যেহেতু এজাহারনামীও তাদেরকে এই মামলা সুরেশ করা হোক, পরবর্তীতে আরও যদি জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হয় তদন্তকারী কর্মকর্তা পরবর্তী সুযোগ আছে তাদেরকে রিমান্ড প্রার্থনা করতে পারে এবং তাদেরকে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। ডেঙ্গুতে ঢাকা সিটি কর্পোরেশনে 20 থেকে 40 বছর বয়সীদের মৃত্যু বেশি। হাসপাতালে দেরিতে আসা এবং সচেতনতার অভাবে শীত মৌসুমেও ডেঙ্গুতে মৃত্যু কমছে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সকালে বোয়াখালী স্বাস্থ্য ভবনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এ সময় অধিদপ্তর জানায়, ঢাকার বহুতল ভবনে সবচেয়ে বেশি এডিসের লার্ভা পাওয়ায় ঢাকা সিটি কর্পোরেশনের কর্মক্ষম বেশি আক্রান্ত হচ্ছেন এবং সঠিক সময়ে হাসপাতালে না আসায় মৃত্যু বাড়ছে। এছাড়া চলতি বছর এখন পর্যন্ত 67 জন চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস 11 জন আক্রান্ত হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সবাইকে সচেতন করার চেষ্টা করছি। আপনারা আরো যদি আমরা অ্যাকর্ডিংলি যেহেতু আমরা প্রস্তুতি নিয়ে প্রথম যখন আইডেন্টিফাই করা শুরু, আমাদের স্যালাইন সবকিছু আছে, আমাদের আইডেন্টিফিকেশনে যে NS1 কিট সবই আছে, এটা ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত আছে, উপজেলা পর্যন্ত আছে, কোনো জায়গায় কোনো ঘাটতি নাই। এবং আমাদের ডেঙ্গুর জন্য প্রতিটা হাসপাতালে কর্নার আছে এবং সেখানে একটা কমিটি আছে যে কারা কি প্রোটোকল দেওয়া আছে যে কোন অবস্থায় আসলে কি চিকিৎসা। রাজধানীর কাউরান বাজারে ফলের আড়তের দখল ও দাবি করা চাঁদার টাকা না দেওয়ায় তেজগাঁ থানা শ্রমিক দলের সদস্য সচিব GM জাহাঙ্গীরের নেতৃত্বে ব্যবসায়ী মোতালেব মিজিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রোববার রাত 12টার দিকে তেস্তরি বাজার ফুটওভার ব্রিজের কাছে ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ব্যবসায়ীর কাছে থাকা 2 লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণের আংটি ছিনিয়ে নেয় তারা। হাসপাতালে ভর্তি ব্যবসায়ী মোতালেব মিজি জানায়, আড়ত বন্ধ করে তেস্তরি বাজারে নিজ বাসায় ফেরার পথে শ্রমিক দলের নেতা GM জাহাঙ্গীরের নেতৃত্বে প্রায় 15 জনের সশস্ত্র একটি সন্ত্রাসী দল তেজগাঁ ফুটওভার ব্রিজের নিচে হামলা চালায়। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় তার জামাতা তানজিল হোসেন। 22 জন ছিল, তখন আমারে আক্রমণ করলো, ঘুষা দিল, মার দিল, তখন আমার শেষ গেছে। আমার রোডে মাল বেচতে দিত না, তুই যদি এনে মাল বেচাস তোরা দুনিয়া তোর বিদা করে দিব। ঢাকার বিভিন্ন মিশনে দায়িত্বরত বিদেশি কূটনীতিকদের ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে আজ ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের নিয়ে এই ব্রিফিং এর আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সময় ইসকন সহ সাম্প্রতিক ঘটনা প্রবাহ তুলে ধরা হতে পারে। ইতিমধ্যে সব কূটনৈতিক মিশনকে চিঠি দিয়ে ব্রিফিং এর আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিফিং এ শুধু রাষ্ট্রদূত, হাই কমিশনার, চার্জ দ্য অ্যাফেয়ার্স বা মিশন প্রধানরাই নয়, যে কোনো কূটনীতিক অংশ নিতে পারবেন। তবে আন্তর্জাতিক সংস্থা এবং সংগঠনের প্রতিনিধিদের এবার দাওয়াতের বাইরে রাখা হয়েছে। এছাড়া ইসকন পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানো হতে পারে। একটি উগ্রবাদী গোষ্ঠী হত্যা, বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান। সকালে ঝালকাঠিতে এক সমাবেশে কথা বলেন তিনি। মুসলিমরা শান্তিপ্রিয় ও ধৈর্যশীল বলে কোনো রকম সংঘাতে জড়ায়নি জানিয়ে তিনি বলেন, সকল অন্যায় অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর আগে রাতে বরিশাল নগরীর এক পথসভায় তিনি বলেন, মসজিদ পাহারা দেওয়ার দরকার না হলে মন্দিরও পাহারা দিতে হবে না। আমরা অধিকারের দরজা খোলা পেয়েছি, প্রয়োজনে লড়াই করে শান্তি প্রতিষ্ঠা করব। এই যে সম্প্রতি চট্টগ্রাম আদালতে
একজন আইনজীবীকে কিছু উগ্র গোষ্ঠী হত্যা করলো। তারা চেয়েছিল এর মাধ্যমে বাংলাদেশকে তপ্ত একটা শ্মশানে পরিণত করবে। ফুটতে থাকবে বাংলাদেশ, জ্বলতে থাকবে বাংলাদেশ, ভুলে খেলা হবে রক্তের। কিন্তু আলহামদুলিল্লাহ এদেশের দায়িত্বশীল মানুষ, বিশেষ করে মুসলমানরা, শত্রুদের পাতানো ফাঁদে পা দেয় নাই। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।